উনি 15% কর দেয়, ওনার এই সমস্ত আয় সম্পদ এগুলো কি বৈধ হয়ে যাবে? থ্যাংক ইউ স্যার। এই প্রশ্ন এসেছে, উত্তর হয়ে গেছে, আমি সেদিকে যাচ্ছি না। আপনারা যে একজন সাবেক সরকারি কর্মকর্তা সম্পর্কে যে প্রশ্নটা উত্থাপন করেছেন, এটা কাগজে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে দুর্নীতি দমন কমিশন এটাকে তথ্য অনুসন্ধান করছে। তথ্য অনুসন্ধান করার পরে তার বিরুদ্ধে নিশ্চয়ই কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাকে দুদক সমন দিয়েছিল কাগজের খবর অনুসারে, বাইরে উনি আছেন এবং উনি সময় চেয়েছেন, দুদক তাকে সময় দিয়েছে। এই তথ্য অনুসন্ধান প্রক্রিয়াটা তো শেষ করতে দিতে হবে এবং তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ পর্যন্ত কেউ ঘোষণা করে নাই যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং আগাম করে বলা যে না তাকে আমরা জেলে দিব, ফাঁসি দিব, সেটাও সঠিক নয়। সে যতই অপরাধ করুক, বাংলাদেশের একটা নাগরিক হিসাবে তার যে অধিকার আছে সেটা থাকবে এবং বিচার ব্যবস্থাই এর সম্পন্ন করবে। ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রী, আমার নাম হচ্ছে মোহাম্মদ মোফাজ্জল, আমি ডেলি ফিনান্সিয়াল এক্সপ্রেসে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে যে আপনার বাজেটে আমি পুঁজিবাজারটা কোথায় সেটা আমি খুঁজে পাচ্ছি না। এটা যেটা হচ্ছে কারণ হচ্ছে যে আমরা উল্টো পথে হাঁটছি কিনা, কারণ লং টার্ম ফাইন্যান্সিং সবসময় সারা পৃথিবীর সব দেশে পুঁজিবাজারে দেওয়া হয়, ব্যাংকিং সেক্টর দেওয়া হয় না। আজকে সেই কারণেই আজকে শর্ট টার্ম ডিপোজিট নিয়ে ব্যাংক লং টার্ম ফাইন্যান্সিং করার কারণে ব্যাংকিং সেক্টরে এই দুরবস্থা কিনা এটা বলবেন। আরেকটা বিষয় হচ্ছে যে 2010 সালে পরে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে সরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতে হবে, কিন্তু আসেনি। কিন্তু ফলে অর্থিত হয়েছে কি, ইকুইটি ফান্ড নেওয়ার কারণে সরকারের এই কারেন্সি ডেপ্রিসিয়েশনের কারণে এই কোম্পানিগুলো সরকারের কাঁধে ঋণের বোঝা আরো বেশি চাপিয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে সেটা ঠিক না, কারণ বাজেট বক্তৃতায় তো সবকিছু থাকে না। তারপরে আমরা বলার চেষ্টা করেছি যে আমরা যে ওই গ্রিন বন্ড ফাইন্যান্সিং নিয়ে যে কাজ করছি সেটা কিন্তু বলা হয়েছে, এবং আমাদের লক্ষ্য যে আমরা জানি যে আমাদের একটা ইকুইটি মিসম্যাচ আছে, যে আমাদের লং টার্ম বন্ড মার্কেটটা ডেভেলপ করা দরকার, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এবং ডোমেস্টিক ফাইন্যান্সিং এর মাধ্যমে বন্ড মার্কেট ডেভেলপ করার লক্ষ্যে যে গ্রিন বন্ড ফাইন্যান্সিং এর ব্যাপারটা এটা হাইলাইট করা হয়েছে। আর দ্বিতীয় ব্যাপারটা স্যার করে দেখেছি যেটা সবচেয়ে এসেনশিয়াল। অনেকে হয়তো অনেক বিষয়ে কথা বলছে যে বিষয়গুলো আসলে বলার কোনো মানে সঙ্গতি এখানে আমি মনে করছি না, কিন্তু বিশেষ যেটা হচ্ছে মানুষের যে প্রতিনিধিত্বের যে খাদ্যটা গ্রহণ করে, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য আছে এগুলোর মূল্য কিন্তু বাজেট ঘোষণা হওয়ার পরে একটা সময়সীমা থাকে, সেই সময়সীমার পরে কিন্তু এটা নির্ধারণ করা হয়, এটা আপনাদের পক্ষ থেকে। কিন্তু তার আগেই দেখা গেছে যে বাজারে বাজেট ঘোষণার সাথে সাথেই যে দাম ছিল সে দামটা আরো বেড়ে গেছে এবং ভোক্তাদের মধ্যে একটা অস্বস্তি এটা প্রকাশ করছে। এটা আপনারা কিভাবে মনিটরিং করবেন? আমি বাণিজ্য মন্ত্রীর কাছে এটা জানতে চাচ্ছি যে আসলে আপনারা এটা কিভাবে এটাকে মনিটরিং করবেন, এবং আপনাদের যে নির্বাচনী ইস্তেহার ছিল সেই ইস্তেহারের বাস্তবায়নের ক্ষেত্রে এটা কতটুকু আপনারা বাস্তবায়ন করবেন? ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তর আছে। সেই বাজারে বাজেটের সাথে অনেক জিনিসের দাম বাড়ে এবং কমে, সেটা ঠিক আছে। যেটার দাম হয়তো ট্যাক্সের অ্যাডজাস্টমেন্ট হয়েছে, বাড়বে বা কমবে, কিন্তু স্পেসিফিক্যালি নিত্য প্রয়োজনীয় জিনিসের কোনো দাম বাড়ার মতো এই বাজেটে কিন্তু ঘোষণা নাই। উল্টা কমানোর জন্য আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে বিদ্যমান যে উৎসে নিত্য প্রয়োজনীয় জিনিসের 2% হারে কর, সেটা কমিয়ে 1% করা হয়েছে। দুধের ব্যাপারে গুঁড়ো দুধের আমদানিতে যেটা বাচ্চাদের বেবি ফুড, সেটাই যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা হয়েছে। এবং আমরা এটাও বলেছি যে সিজনাল পর্যায়ে যে ইয়েগুলি আছে, ভ্যারিয়েশনগুলি আছে যে সিজনের পরে, সেগুলো আমরা যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনবো। আর আপনারা যদি দেখেন যে অনেকগুলি পণ্যের 10টি পণ্যের উপরে আরোপিত মিনিমাম ভ্যালু প্রত্যাহার করা হয়েছে, 10টি পণ্যের শুল্ক হ্রাস করা হয়েছে, 19টি পণ্যের সম্পূরক মূল্য প্রত্যাহার করা হয়েছে, 172টি পণ্যের সম্পূরক শুল্ক হ্রাস করা হয়েছে। এটা কিন্তু পর্যায়ক্রমে এই শুল্কগুলি হ্রাস করা হচ্ছে, এবং অন্যান্য শুল্কও যেগুলো আছে সেগুলো এনবিআর যথাযথ সময়ে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসবে, যাতে আমরা এই যে আমাদের ফুড ইনফ্লেশন, আমাদের বাজেটেও বলা হয়েছে, আমরাও বারবার বলতেছি, ফুড ইনফ্লেশনটা তুলনামূলকভাবে বেশি। এর অনেকগুলি কারণ আছে, আপনারাও জানেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং বহির্বিশ্বে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। অনেকেই এই প্রশ্নটা করেন, আমি উত্তর দেই মানে এইভাবে যে অনেকে এই প্রশ্নটা করেন যে চাল তো আমাদের এখানে লোকাল উৎপাদন হয়েছে, অনেক ভালো চাল হয়েছে, তাহলে চালের দাম বাড়লো কেন?
অনেকে এই জিনিসটা খেয়াল করেন না যে বাজারে যখন মানুষ ধান নিয়ে যায়, ধান বিক্রি করে কিন্তু সে তেল কিনে, সে জানে যে তার 1 লিটার তেল কিনতে হবে, সে কিন্তু ওইভাবে রেশনালাইজ করে তার ধানের দামটা নিজ উদ্যোগেই বাড়িয়ে নেয়। আমাদের কৃষকরাও কিন্তু স্মার্ট। সো এই জন্য আমাদের যেসব লোকাল উৎপাদিত পণ্য যখন অন্যান্য আমদানিকৃত উৎপাদিত পণ্যের দাম বেড়ে যায়, অটোমেটিক্যালি বাজারে তারাও এটাকে রেশনালাইজ করে বাটারের যে সিস্টেমের মতো, তার কারণ সে জানে যে তার 1 লিটার তেল নিতে হবে, সে ওই রেশনাল অনুযায়ী সবজির দামও বাড়ায় দেয় এবং উৎপাদিত পণ্যের দামও বাড়ায় দেয়, যার ফলে এটার মার্কেটে রিফ্লেকশন বেশি হয়। এই জন্য আমরা চেষ্টা করছি যে বাড়াইতে বাধ্য হয়। তো এই জন্য আমরা চেষ্টা করছি যে এগুলো যেন আরও কমায় আনা যায়, আরও অনেকগুলো উদ্যোগ নেওয়া হবে। সব কিন্তু বাজেটে রিফ্লেক্ট হয় না, বিকজ বাজেটে যেটা হয় ট্যাক্স দেওয়া হয়, পরেও কিন্তু এর আগেও আপনারা দেখেছেন যে রমজানের আগে আমরা কিন্তু ট্যাক্স কমিয়ে দিয়েছি হাই ট্যাক্স থেকে। সো হাই ট্যাক্স থেকে লো ট্যাক্স করা যায়, লো ট্যাক্স থেকে কিন্তু বাজেট ডিউরিং দ্য পিরিয়ড হাই ট্যাক্স করা যায় না, যার ফলে যে ট্যাক্সটা আছে প্রয়োজনে আমরা লিন সিজনে বা যে সিজনগুলোতে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের অ্যাভেলেবিলিটি থাকবে না, তখন কিন্তু আমরা এটা নোটিফিকেশন জারির মাধ্যমে কমিয়ে আনতে পারবো। ধন্যবাদ। মাননীয় প্রক্রিয়ার মধ্যে এই ধরনের বিষয় কিভাবে বৈধ হয়ে যাবে ট্যাক্স দিলে, তা আইনি প্রক্রিয়া পড়ে গেছে, কেসের ভিতরে পড়ে আছে। সো এত ঢালাওভাবে আমরা এটাকে দেখতে চাই না। আমি আগে এটা বলে দিয়েছি যে কালো টাকা সাদা অথবা অপ্রদর্শিত অর্থ প্রদর্শন করা, এই বিষয়টা আমরা এইভাবে দেখি যে অপ্রদর্শিত অর্থ প্রদর্শন করা, এবং এটা মূলত আমাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটু আমাদের কাছে তথ্য ছিল যে বেশি বেকায়দায় আছেন বৈধ বিজনেসম্যানরা, তাদের কিছু কিছু অ্যাসেটকে দেখাতে পারছেন না অডিট জনিত কারণে। সেই জন্য আমরা এটা প্রস্তাবটা করেছি। যাই হোক, এটা সংসদে আলোচনা হবে, আলোচনায় সেখানে নিশ্চয়ই সংসদ সদস্যরা যে সিদ্ধান্ত দেবেন বা সংসদে যে সিদ্ধান্ত আসবে সেইভাবে আমাদের এটা হবে। আপনি আরেকটা কি প্রশ্ন যদি করছেন, আমি নিজেও ভুলে যাই। ক্যাপিটাল মেশিনারিজের উপরে আমি তো অনেক বাড়ানো হয়েছিল, যেটা আপনি বললেন। আপনি একটু আমাদেরকে লিস্টটা দিবেন যে কোন জায়গায় অনেক বাড়ানো হয়েছে। যেখানে আমাদের 0 ছিল, সে কিছু কিছু ক্যাপিটাল মেশিনারিজের 0কে আমরা 1% করেছি। আমাদের এখন কর আরোহণ করতে হবে, করের ট্যাক্সেটিভ রেশিও অনেক নিচে, সেটা আপনাদের কাছ থেকেই বারবার শুনে আসি আমরা। কিন্তু আমরা যখন একটু কোনো একটা বিষয়ে যৌক্তিক ট্যাক্স বাড়াই, সেখানেও যদি আপনারা অযৌক্তিকভাবে দেখতে চেষ্টা করেন, তাহলে আমাদের মনে কষ্ট লাগে। আমরা বলবো যে ক্যাপিটাল মেশিনারিজ যেগুলোতে 0 ছিল, সেই 0-র জায়গাগুলোকে আমরা কোনো কিছুতে এখন আর 0 চেহারাটা দেখতে চাই না, অন্তত 1%। সেই জন্য কিন্তু আমরা ক্যাপিটাল মেশিনারিজে যেখানে 0 ছিল, কিছু কিছু ক্ষেত্রে, সব জায়গায় না, ক্যাপিটাল মেশিনারি আগে অনেক জায়গায় 1 ছিল, যেখানে 0 ছিল সেখানে কিছুটা 1 করা হয়েছে। তাছাড়া আপনি যে বললেন যে ক্যাপিটাল মেশিনারিজের অনেক ডিউটি বাড়ানো হয়েছে, এটা পরে একটু আমাকে দয়া করে আমাকে একটা লিস্ট দিবেন কোন কোন জায়গায় এই ক্যাপিটাল মেশিনারিজের ডিউটি অনেক বেশি বাড়ানো হয়েছে। এবং সাংবাদিকরাও তো আমাদের সাহায্য করছে। তো এটা তো এটা কি ধরনের প্রশ্ন করলেন যে সমন্বয় করা হবে কিনা? অবশ্যই করা হবে। সালামালাইকুম মাননীয় মন্ত্রী, আমি দৌলত আক্তার মালা, আমি ফিনান্সিয়াল এক্সপ্রেসে আছি। আমার প্রশ্ন হচ্ছে কর ন্যায্যতা নিয়ে। যখন কর ব্যবস্থায় বৈষম্য থাকে, তখন কিন্তু এটা ট্যাক্স শুল্ক আরোপের প্রস্তাব করেছেন। আমার কাছে যেটা মনে হয়, আমরা সাধারণ নাগরিকরা যে একজন নীতি প্রণেতা তিনি যদি গাড়ি আনতে সুবিধা পান, শুল্ক সুবিধা, তাহলে সাধারণ জনগণ না কেন? আর সাধারণ জনগণ যদি গাড়ি আনতে 500-600% শুল্ক দেয়, তাহলে নীতি প্রণেতারা কেন নিজেদের জন্য এরকম একটা বৈষম্যমূলক নীতি তৈরি করবেন? এবং আরেকটা বিষয় মাননীয় মন্ত্রী, সেটা হচ্ছে অর্থ পাচার নিয়ে। আপনার প্রশ্নটা তো হারিয়ে গেল, তারপরে কি হলো? আমার প্রশ্নটা হচ্ছে কর ন্যায্যতা এবার বাজেটে কিভাবে এনশিওর করছেন, এটা আমার প্রশ্ন। আপনি নিজেই উত্তর দিয়েছেন, আমরা চেষ্টা করছি, দেখা যাক। মাননীয় মন্ত্রী, যতদিন পর্যন্ত এই বৈষম্য থাকবে কর ন্যায্য আপনি যদি অ্যাড্রেস না করেন, তাহলে তো যেমন অর্থ পাচার নিয়ে মাননীয় মন্ত্রী স্পেসিফিক কিছু কিন্তু আমরা বাজেট বক্তৃতায় পাইনি। তো সেই ক্ষেত্রে একটু যদি আমাদেরকে ক্লিয়ার করতেন যে আমরা সাধারণ জনগণ যারা কর দেবেন তাদের জন্য ইনসেন্টিভসটা কি? ধন্যবাদ। আমাদের
সরকার পরিচালনায় দায়িত্বে ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। এরপরে কাউকে একটা সুযোগ দিলে সেই সুযোগটা বন্ধ করা বেশ কষ্টসাধ্য হয়ে যায়। এই সরকার এবং এই অর্থমন্ত্রীর প্রতি আমাদের ধন্যবাদ দেওয়া উচিত যে একটি কঠিন প্রস্তাবনী এনেছে যে যারা আইন প্রণয়ন করেন তারাই নিজেদের স্বার্থের বিরুদ্ধে আইনে সমর্থন করার জন্য তাদেরকে বলা হয়েছে। পদ্মা সেতু সম্পর্কে আমি মনে করেছিলাম যে আমার হয়তো কিছু বলার সুযোগ হবে, তা মাননীয় মন্ত্রী দেননি, তবু আমি নিলাম। পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের কল্পিত যে সকল দুষ্ট ব্যক্তি ছিলেন তার মধ্যে আমি একজন। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সমর্থন না দিলে এবং আমাকে সাহস না দিলে আমি আজকে আপনাদের সাথে কথা বলতে পারতাম না, তা আপনাদের সাথে কথা বলতে পারতাম না। এবং সেটা সহজ হয়েছে, সম্ভব হয়েছে এই জন্য যে আমাদের দেশের কোর্ট না, কানাডার কোর্টে যখন তাদের এই শুনানি শুরু হয়, প্রথম শুনানিতেই কানাডিয়ান কোর্ট বলে যে তোমাদের কোনো গ্রহণযোগ্য সাক্ষ্য প্রমাণ নাই, অতএব এইটা আর শোনার যোগ্য নয়, খারিজ। অতএব আমাদের যে স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ডটাই সঠিক এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহস ছিল বলেই আমরা এটা অর্জন করতে পেরেছি এবং জাতির জন্য একটা গর্বের বিষয় যে আমরা একটা কাজ করতে পারি এবং পৃথিবীর বড় বড় প্রতিষ্ঠানের অসহযোগ সত্ত্বেও আমরা এই কাজগুলো করতে পারি নিজেদের অর্থে, নিজেদের সামর্থ্যে। ধন্যবাদ। অর্থাৎ 1 বছরে আমরা 13 বিলিয়নের বেশি রিজার্ভ বাড়াবো। তো এটা বাড়াতে পারবেন শুধু ক্রলিং পেগের কারণে আপনি বলেছেন। তো ক্রলিং পেগের কারণে যদি 1 বছরে 13 বিলিয়ন বাড়ানো যায়, তাহলে এত দেরিতে কেন ক্রলিং পেগটা করা হলো? ধন্যবাদ। ধন্যবাদ জেবুন্নেসা আপনার খুব ইন্টারেস্টিং প্রশ্নের জন্য। শুধুমাত্র কলিং পেগের কারণে কিন্তু কেউ বলেনি যে কলিং পেগের কারণেই $13 বিলিয়ন বেড়ে যাবে। আপনারা মনে হয় শুনেছেন অতি সম্প্রতি আমাদের সংসদে অফশোর ব্যাংকিং আইনটিও পাশ হয়েছে, যেখানে অফশোর ব্যাংকিং আইনের মাধ্যমে অফশোর ব্যাংকে বিদেশ থেকে ফরেন কারেন্সি রাখা যাবে, ডিপোজিটেও রাখা যাবে এবং খুব অ্যাট্রাকটিভ ডিপোজিট রেটের কথা সেখানে দেওয়া আছে। অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু যথেষ্ট ফরেন কারেন্সি বাংলাদেশ এক্সপেক্ট করছে এবং ইতিমধ্যে বেশ কিছু ব্যাংকের মাধ্যমে অফশোর ব্যাংকিং অ্যাকাউন্ট খোলা হয়েছে, ডিপোজিটও খোলা হচ্ছে। এক্স্যাক্ট অ্যামাউন্ট কত হয়েছে সেটা গতকাল পর্যন্ত আমি এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু যথেষ্ট ফরেন কারেন্সি আসছে এবং এর মাধ্যমে আমাদের যারা অনিবাসী বাংলাদেশি আছেন তারাও খুলতে পারবেন, বিদেশিরাও খুলতে পারবেন এবং সেই অফশোর ব্যাংকের অ্যাকাউন্টগুলোর মধ্যে এবং তার যে ইন্টারেস্টগুলো হবে সেগুলো কিন্তু সম্পূর্ণ শুল্কমুক্ত, সেখানে কোনো ট্যাক্সও নেই। ধন্যবাদ। আমাদেরকে আশ্বাস দিতে পারবেন যে এই সময় আসলে আবার আমরা ব্যাকট্রেক করব? আমি লোভ সামলাতে পারছিলাম না আপনার যে প্রশ্নটি করেছিলেন। অর্থনীতির আকার ছোট হয়ে গিয়েছে, এই কথাটা আমার মনে হয় সরকারের কট্টর সমালোচকেরাও বলবেন না। অর্থনীতি রিট্র্যাক্ট যখন করে, রিসেশন যখন হয়, তখন হচ্ছে অর্থনীতির আকারটা ছোট হয়। আর যখন প্রবৃদ্ধি হয়, গ্রোথ হয়, তখন সেই গ্রোথের সাথে কিছুটা ইনফ্লেশন হয়। ইনফ্লেশন আমাদের কিন্তু সার্বিকভাবে সম্পূর্ণ ইনফ্লেশনটা কিন্তু আমাদের জন্য সমস্যা না। সমস্যাটা হচ্ছে ফুড প্রাইস ইনফ্লেশন, যেটা জীবনযাত্রার সাথে সম্পর্কিত। সেটা জ্বালানি যে মূল্য জীবনযাত্রার সাথে সম্পর্কিত সরাসরি যেগুলো ইনফ্লেশন, সেগুলো হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ। সেগুলোর জন্য অলরেডি আপনারা জানেন যে সামাজিক যেই সোশ্যাল সেফটি নেট সেটা কিন্তু আরো বৃদ্ধি পেয়েছে। তাই অর্থনীতি সংকুচিত হয়েছে এই কথাটা একেবারেই সঠিক নয়। অর্থনীতির প্রবৃদ্ধি হচ্ছে এবং প্রবৃদ্ধির একটি পার্শ্ব প্রতিক্রিয়ায় বলতে পারেন বা প্রবৃদ্ধির সাথেই যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনফ্লেশন একটু হবেই। অ্যাসেট প্রাইসের ভ্যালুয়েশন যেটা সেটা বাড়বে, আর অন্যান্য জিনিসের দাম বাড়বে। তবে যেই জিনিসগুলোর দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হয় সরকার সে ব্যাপারে সবসময় সচেষ্ট। আর আমাদের দেশে যে ফুড প্রাইস ইনফ্লেশনের যে কথাটা বলা হচ্ছে সেটা আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আঞ্চলিক মানদণ্ড যেটা রিজিওনাল স্ট্যান্ডার্ড অফ ইনফ্লেশন যেটা হচ্ছে, সেখানে কিন্তু আমাদের ফুড প্রাইস ইনফ্লেশন এবং পার্শ্ববর্তী দেশসমূহ ভারত,
বা আমরা যদি বলি আশেপাশের দেশসমূহ, সেখানে কিন্তু ফুড প্রাইস ইনফ্লেশনের ক্ষেত্রে কাছাকাছি মাত্রায় কিন্তু আছে। এত বেশি পরিমাণ আমরা যদি বলি যে আমাদের 15% যদি আপনি যেটা বলছেন, সেটা আসলে তথ্যগতভাবে কোথা থেকে আপনি পেয়েছেন আমি জানি না, তবে সেটা তুলনামূলক আপনাকে বলতে হবে পার্শ্ববর্তী দেশসমূহে আর যে সমস্ত দেশ থেকে আমরা সোর্স করি সেখানে কতটুকু ইনফ্লেশন হয়েছে। আমরা যে সমস্ত দেশ থেকে সোর্স করছি সেখানেও সেই সমস্ত দেশগুলোতেও ইনফ্লেশন, খাদ্যপণ্যের মূল্য বেড়েছে, জ্বালানি তেলের মূল্য বেড়েছে, ক্যারিং চার্জ বেড়েছে। তো সেই ক্ষেত্রে আসলে ইনফ্লেশনটা সার্বিকভাবে না বলে আমাদেরকে ফুড প্রাইস ইনফ্লেশনটা, কনজিউমার প্রাইস ইন্ডেক্স যখন আপনি হিসাব করবেন তখন তো ফুড প্রাইস ইনফ্লেশনটাই সবচেয়ে চ্যালেঞ্জিং হয়। তো সেটাই হয়েছে। তবে রিট্রাকশন হচ্ছে, রিসেশন হচ্ছে, আমরা তো রিসেশনের আশেপাশেও নেই। আমাদের গ্রোথ টার্গেট হচ্ছে এখন রেট অফ গ্রোথ আমরা বলছি 6%, অর্থাৎ আমার ইকোনমি কিন্তু এক্সপ্যান্ডিং। এক্সপ্যানশনের যে হার সেটা ইনফ্লেশনের কথা মাথায় রেখে আমরা লক্ষ্যমাত্রাটা কিছুটা কমিয়েছি, হারটা, অর্থাৎ রেট অফ গ্রোথ, নট দ্য সাইজ অফ দ্য ইকোনমি। দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। সাইজ অফ দ্য ইকোনমি উইল কিপ এক্সপ্যান্ডিং ইভেন ইফ ইট ইজ 1% গ্রোথ। তো সেটা কিন্তু আমার মনে হয় আপনারা একটু বিষয়টা আবারও ভেবে প্রশ্নটা করা উচিত ছিল, সেটা যথাযথ না। ছিলাম 71-এর কাছ থেকে, তো আমি খুবই নিরাশ হয়েছি। তো যাই হোক, তো এর আরে বাবা, আমি একটা উত্তর দিচ্ছি, আমাকে আটকাচ্ছেন কেন? আপনাকে তো আমি আটকানি, আপনাকে তো ইচ্ছা মতো বলতে দিয়েছি, এবং এখন আমারটা তো শুনতে হবে আপনাকে। আপনি অতি সরলীকরণের জিনিসটা মানে খুবই রপ্ত করে ফেলেছেন। এগুলো তো একেবারে ওভার সিম্পলিফিকেশন। এইভাবে যে ইকোনমি চলে নাকি? হ্যাঁ, আমরা সব ছোট হয়ে গেল, আমাদের সব শেষ। কোথায়? এগুলো না, আরো একটু পড়ে টরে আসবেন। এইভাবে অতি সরলীকরণ করবেন না, একটু ম্যাচুরিটি নিয়ে আসেন প্রশ্ন যখন করেন। ঠিক আছে, আমাদের অর্থ সচিব এখন বলুন। করছি আমাদের ওই লক্ষ্যমাত্রা অনুযায়ী আমরা এই কারণে বাজেটটা আরো বড় না করে এই সাইজে রেখেছি। কিন্তু আমাদের ওই যে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় যেটা বললেন যে ইনফ্লেশনটা আসলে একটা মুখেও অনেক কিছু বলা যায়, 10%, 15%, অনেকেই বলে যে 12, 13, 14, 15, 16% বলে। কিন্তু এখানে একটা জিনিস দেখতে হবে যে ইনফ্লেশনটা অ্যাডজাস্ট করার জন্য মেজার করার জন্য কিছু টুলস আছে। এই টুলস আমরা রেগুলার আপডেট করে থাকি, এবং আমাদের এই যে সিপিআই ইন্ডেক্স যেটা বলে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এইটার যে ওয়েট দেওয়া আছে, ওয়েটটা কিছুদিন পর পরে আপডেট করে এবং রেগুলার বেসে সেটিং করা হয়। এখানে কোনো ধরনের সুযোগই নাই এটা করার, মানে অন্য কোনো কিছু হওয়ার। এবং সেই কারণে আমরা দেখেন যে আমাদের এই যে আমরা যে মনিটারি পলিসি টুলস এবং ফিসকাল পলিসি টুলস যেটা করেছি, সেটা হলো যে ডিমান্ড সাইডকে অ্যাড্রেস করেছি। ডিমান্ড সাইডকে অ্যাড্রেস করলে আমাদের যেটা কমে সেটা হলো নন ফুড ইনফ্লেশন তখন থাকে। এবং আমাদের আপনারা দেখেন যে নন ফুড ইনফ্লেশন কিন্তু অনেক নিচে আছে, কিন্তু ফুড ইনফ্লেশনটা বেড়ে গেছে। আমাদের রাজ্যমন্ত্রী মহোদয় যথাযথই বলেছেন যে আমাদের সাপ্লাই চেইনে একটু আছে, ডিস্টরশন আছে, সেটার জন্য আমরা সমন্বিতভাবে চেষ্টা করছি। দুর্নীতি আছে, সুশাসনের অভাব আছে। তো আসলে এই সুশাসন এবং দুর্নীতি মানে প্রতিষ্ঠায় বাজেট বক্তৃতায় আপনার দৃঢ় কোনো পদক্ষেপ বা বার্তা আমরা দেখিনি। এবং আসলে আপনি আজকে কি বলবেন যে যারা আর্থিক অনিয়ম বা বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে জড়িত আর্থিক খাতে, তাদের জন্য আসলে আপনি কি বলবেন? আসলে আপনি মানে কোনো কঠিন কোনো বার্তা দিচ্ছেন কি না, কেন দিচ্ছেন না? আপনার উপর কি কোনো চাপ আছে? এবং বিফোর দি ওয়ার্ল্ড, বিফোর আওয়ার অডিয়েন্স, বিফোর আওয়ার পিপল, আমরা তো কোনো রাগঢাক করিনি। তা আপনি খালি ঘুরে ফিরে ওই একই কথায় যাচ্ছেন কেন? এইটা তো বুঝতে পারলাম না। এটা কি ধরনের প্রশ্ন, কিভাবে প্রশ্ন করে, এগুলো একটু শিখতে হবে আপনাদের। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, কারণ এইটা কোনো জার্নালিজম না। খালি এক কথায় ঘুরে ফিরে বলেন এবং অতি সরলীকরণ। এইভাবে চলে নাকি সমাজ সংসার? এইভাবে চলে? কোথাও চলে না। মাননীয় দেখে একটু শিখেন, তাহলে আমাদেরও কাজ করতে সুবিধা হবে। যে তাদের যে সংগঠন, তারা কিন্তু এরকম কিছু বলে নাই। আপনি দয়া করে তাদের মন্তব্যটা এই ঢাকা চেম্বার অফ কমার্স এবং FBCCI এগুলো একটু দয়া করে পড়ে আসবেন।
স্যার আমরা কালকে বিজিএমই এবং বিটিএমইর সাথে কথা বলছি, তারা মিডিয়াতে কোনো রিঅ্যাকশন দেয়নি শুধু এই একটা কারণে, কারণ তারা জানে যে এফবিসিসিআই তো দিয়েছে, আমি নিজে দেখেছি, এবং ঢাকা চেম্বার অফ কমার্সও দিয়েছে, তো সেগুলো খবরও রাখেন না। স্যার আইটি এনাবল সার্ভিসের ক্ষেত্রে এবার যেটা ক্যাশলেসের শর্ত দেওয়া হয়েছে স্যার, তাদের এই যে 3 বছরের অব্যাহতি সুবিধা এটা পেতে হলে তাদেরকে শতভাগ ক্যাশলেস হতে হবে। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে স্যার এই মুহূর্তে কি কোনো কোম্পানি শতভাগ ক্যাশলেস হতে পারবে কিনা, বা গত বছর যে ক্যাশলেসের শর্ত দিয়ে যাদেরকে 2.5% কর অব্যাহতি দিয়েছে এটা কি স্যার কেউ নিতে পারছে কিনা, এটা আপনার মাধ্যমে জানতে চাই। ধন্যবাদ। তাদেরকে শুধু বলা হচ্ছে যে ইকোনমিক জোন বা এক্সপোর্ট প্রসেসিং জোন যেখানে আছে সেখানে তোমরা বিনিয়োগ করো। তার সুবিধা হলো যে ওইখানে সরকার দায়িত্ব নিচ্ছে, তাদেরকে সময় মতো এই বিদ্যুৎ এবং অন্যান্য যে সকল সুবিধা দরকার সেগুলো দিচ্ছে। আরেকটি আছে যে ওই সকল এলাকাতে সব টেবিলেতে একটা কাস্টমসের সুবিধা আছে, ট্যাক্সেশনের যে সকল সমস্যা আছে সেগুলো অনেক সহজ সেখানে আপনার বোধহয় একটা প্রশ্ন হতে পারে যে ওইখানে কি যথেষ্ট পরিমাণে জায়গা আছে কিনা। এখন পর্যন্ত সেখানে বহু জায়গা, ওইখানে এখনো পর্যন্ত বহু ইয়ে আছে, অনেক জায়গা ওখানে খালি আছে। আর একটা আপনি কি বললেন যে বাঘে খায় কুমিরে ধরে, এরকম একটা কিছু, এটার মানে আমি ঠিক বুঝলাম না। কারণ দেশের অর্থনীতি, আপনারাই বললেন যে অর্থনীতির সক্ষমতার শক্তি হলো প্রাইভেট সেক্টর। প্রাইভেট সেক্টরকে সরকার বিভিন্ন রকম সুযোগ সুবিধা বা ট্যাক্সেশনের সুবিধা দেয়, সেই সুবিধাগুলো নিয়েই তাকে উঠতে হয়। আমি আপনাদের দৃষ্টি দুটো জায়গাতে আনতে চাই। এক হলো মাননীয় অর্থমন্ত্রী তার বক্তৃতায় বলেছেন যে আমরা ধারাবাহিকভাবে চাহিদা কমানো এবং সরবরাহ বাড়াবার চেষ্টা করছি। যদি চাহিদা কমে এবং সরবরাহ বাড়ে তাহলে দুটো মিলে জিনিসপত্রের দাম কমবে, অন্যান্য ট্যাক্স ইত্যাদি যেগুলো আছে সেগুলোর কথা আমি বলছি না। আরেকটি হলো দেখেন ওনার বক্তৃতা যেটা ছাপিয়ে বিলি করা হয়েছে তার 178 পৃষ্ঠায় উনি যে সকল সরকারের আয় হবে, সরকারের ব্যয় হবে, এর জিডিপির অংশ হিসাবে এই জিনিসটাকে উনি এখানে প্রকাশ করেছেন। এইটার দিকে আপনারা কেউ কিছু বলছেন না। এটা দেখলে মনে হয় এটা অত্যন্ত সুবিবেচিত ভারসাম্যপূর্ণ বাজেট, যেখানে প্রবৃদ্ধিকে ধরে রাখার চেষ্টা করা হয়েছে যাতে প্রবৃদ্ধি বাড়ে এবং অর্থনীতির অন্যান্য যে দিক আছে সেগুলো যাতে আরও সুসংগত, আরও শক্তিসমর্থ হয় সেদিকে নজর রাখা হয়েছে। এর ভিতরে সবার যে প্রশ্ন আছে যে এক বাজারে যে একটা জিনিস কিনবে, যে বাজার থেকে একটা বিশেষ ধরনের ফল কিনবে অথবা একটা বিশেষ সবজি কিনবে, তার দাম মাননীয় অর্থমন্ত্রী সেই দাম হিসাব করে বলেন নাই যে এই জিনিসে এত দাম হবে, ওই জিনিসে এত দাম হবে, এটা উনি বলেননি। উনি বাজেটের সার্বিক যে আকার এবং সার্বিক যে দিক নির্দেশনা সেটা এখানে অত্যন্ত স্পষ্ট আছে। আমি এটার দিকে লক্ষ্য করছি, এই জন্য আমার মনে পড়ে না যে দীর্ঘদিন আমি বাজেট বা অর্থ পরিচালনার সাথে সম্পর্ক ছিলাম, কখনো এত সুস্পষ্টভাবে বাজেটের সার্বিক কাঠামো বক্তৃতাতে উপস্থাপন করা হয়েছে। এটা হলো তার ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির একটা বড় উদাহরণ এবং বড় প্রমাণ। এবং সেদিক যদি দেখেন আপনারা তাহলে দেখবেন বাকি সব কিছুর উত্তরের ভিতরে আছে। এই জিনিসগুলো যদি করা হয় তাহলে বাকি জিনিসগুলো এর সাথে সাথে করতে হবে। ধন্যবাদ। সরকার তার বাজেট ঘাটতি, পৃথিবীর সব দেশেই কিন্তু বাজেটের যে লক্ষ্য থাকে সেই লক্ষ্য শতভাগ কখনোই সেখানে অর্জিত হয় না, পৃথিবীর কোনো দেশেই সাধারণত হয় না। আর আমাদের যে এখন 35তম, আমাদের বিশাল যে অর্থনীতি, প্রায় 33তম জিডিপি আমাদের সারা পৃথিবীর সাথে তুলনা করতে গেলে, স্বাভাবিকভাবেই যে লক্ষ্যমাত্রা থাকবে সেটা শতভাগ অর্জিত হবে না। তবে ঘাটতির যে বিষয়টি, সেই ঘাটতির বিষয়টা সাধারণত 6% মতো, 5-এর মধ্যে থাকাটাই হচ্ছে আমাদের 5-এর মধ্যে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা এখন আমাদের হচ্ছে 4.6% বাজেট ঘাটতিটি এই বাজেটে, তো সেটা যে লক্ষ্যমাত্রা তার চাইতে অনেক নিচে আছে। এবং উন্নত দেশগুলোর দিকে যদি আপনি দেখেন সেখানে 6%-এর ঊর্ধ্বে থাকে ঘাটতি। মার্কিন যুক্তরাষ্ট্রেরটা আমরা গতকাল চেক করলাম, সেখানে প্রায় 6.8%
বোধহয় সেই ধরনের একটা তথ্য আসলো। আর আমাদের কিন্তু সরকারের যে ঋণ সার্বিকভাবে সেটা আঞ্চলিক মানদণ্ডে, আবার বলছি, অনেক কম। তো সেই হিসেবে এমন কোনো পরিস্থিতি নেই যে আমরা ঋণগ্রস্ত অর্থনীতি, ঋণগ্রস্ত দেশ হিসেবে একেবারে পরিস্থিতি খুব ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে। যেভাবে করে প্রচারণাটা করা হচ্ছে অনেক জায়গাতে, সেটার আশেপাশেও এই অবস্থা নেই। এবং একই ধরনের প্রচারণা করোনার সময়ও করা হয়েছিল। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই ভয়াবহ অবস্থায় পড়বে, করোনা পরবর্তী অবস্থা আরো ভয়াবহ অবস্থার মধ্যে পড়বে। এগুলো আসলে অনেকটাই অপপ্রচারের মতোই ছিল। তবে এটা এত বেশি দুশ্চিন্তার কারণ নেই, এটা আমি শুধু বলতে চাচ্ছিলাম। মাননীয় মন্ত্রী, আমার হলো এটা একেবারেই নন সিরিয়াস প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্য নয়। কিছুটা আর কি এম্বারাসড হয়ে বলছি, এটাই শেষ উত্তর। যে এই জাতীয় আলাপ আলোচনায় সবারই উদ্দেশ্য থাকে যে যারা সরকারের পক্ষ থেকে বাজেট করেছেন তারা বাজেটের ব্যাখ্যা দেওয়া, আপনাদের পক্ষ থেকে একটা আগ্রহ থাকে যদি কোথাও কোনো অস্পষ্টতা থাকে, যদি কোথাও মনে করেন যে আপনাদের কোনো কিছু পরামর্শ দেওয়ার আছে সেগুলো করেন। এই যে অর্থমন্ত্রীকে জিজ্ঞাসা করা হলো যে আপনার কি কোনো টান আছে নাকি যারা অবৈধ অর্থ উপার্জন করেছেন, আবার পরে বলা হলো যে আপনি কেন গোজামিল দিলেন। গোজামিল না, আপনি যদি আগের বাজেটের এই হিসাবটা দেখেন সেখানেও দেখবেন যে সকল খাতের ব্যয় এই সোশ্যাল সেফটি নেট হিসেবে যোগ করা হয়েছে, এবারও তাই করা হয়েছে। আগের ধারাবাহিকতা এখানে আছে এবং এটা ব্যক্তিগতভাবে অর্থমন্ত্রী নির্দেশিত করেন না, এটা অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় যারা বহুদিন থেকে বাজেট করছেন তারা করেন। এবং আমি যতদূর বুঝতে পারি ন্যাশনাল অ্যাকাউন্টসের যে হিসাব আছে সেই ন্যাশনাল অ্যাকাউন্টসের হিসাব অনুসরণে এটা করা হয়। ন্যাশনাল অ্যাকাউন্টসের হিসাবে বলে যে আপনার কারেন্ট পারচেজ অফ কারেন্ট গুডস অ্যান্ড সার্ভিসেস, এইটা বাদে বাকি যেগুলো আছে সেগুলো আপনার কোনো না কোনো অন্য খাতে যাবে। সরকারের পেনশন এবং অন্যান্যদের যদি পেনশন দেওয়া হয়, সে পেনশনটা তো এই মুহূর্তে যে কাজ করছে সেই জন্য নয়, সে আগের জীবনে যে কাজ করেছে সেই জীবনের একটা পাওনা হিসাব করে দেওয়া হচ্ছে। এবং সরকার এখন যে সার্বজনীন পেনশন স্কিম প্রবর্তন করছে, সেই প্রবর্তন করলে দেখবেন যে এই পেনশনে, এবং যেটা মাননীয় অর্থমন্ত্রী তার বক্তৃতাতেও বলেছেন যে আগামী জুলাই মাস থেকে সরকারি কর্মচারী অথবা কর্পোরেশন যারা আছে যারা পেনশন পান তাদেরকেও এই সার্বজনীন পেনশন স্কিমে বা ইনকাম ইন্স্যুরেন্স স্কিমে নেওয়া হবে। তো অতএব এখানে উনি ব্যক্তিগতভাবে কিছু করেন নাই। আমাদের প্রশ্নগুলো তো অনেক বিস্তৃত ছিল, আর যদি কিছু থাকে মনে করে দিলে আমি যেটা ব্যাখ্যা করার চেষ্টা করি। যে বক্তব্য এবং সরকার যে সকল নেয়, প্রত্যেক লোক বা প্রত্যেক গোষ্ঠীর স্বার্থ সেখানে রক্ষা হয় না, সার্বিকভাবে জনগণের স্বার্থ রক্ষা হয়েছে কিনা সেইটা বড় জিনিস। এবং সার্বিকভাবে যেটা আছে সে হলো, যেটা আমাদের শিক্ষামন্ত্রীও ব্যাখ্যা করে বলেছেন, যে আমাদের প্রবৃত্তিটা যখন থাকে, আমাদের মূল্যস্ফীতি যাতে নিয়ন্ত্রণে থাকে। মূল্যস্ফীতিটা দেখবেন যে মূল্যস্ফীতিটা কিন্তু স্টেবল এবং নিচের দিকে, এবং এটা মাঝে মাঝে উপরে উঠবে বা নামবে ইত্যাদি, কোনো একটা জায়গায় যে এটা থামবে, এবং সেদিকে নজর আছে। এবং সেই জন্যই বাজেটে তেমন অতিরিক্ত খরচ কথা করা হয়নি। আপনাদের মধ্যে যদি কেউ থাকেন যে বলবেন যে বাজেট আরও সংকোচন করা উচিত ছিল, আপনারা বলতে পারেন যে বাজেটটা বড় বেশি হয়ে গেছে, আরও সংকোচন হলে দেশের উপকার হতো। আমার মনে হয় না আপনাদের ভিতর কেউ আছেন যেটা সেই তথ্যে বিশ্বাস করে। অনেক হয়তো সেই তথ্যে বিশ্বাস করে বলে, কিন্তু সেই তথ্য বিশ্বাস করে রাষ্ট্র পরিচালনা করা যায় না, জনগণের বিশ্বাস রাখা যায় না। মাননীয়